দাবা খেলা চলছে, কিন্তু এক অদ্ভুত দাবা, যেখানে খেলার মাঝপথেই বদলে যায় নিয়ম, যেখানে রাতারাতি সামান্য এক সৈনিক হয়ে ওঠে ক্ষমতাধর মন্ত্রী, আর শক্তিশালী মন্ত্রীরা হয়ে যায় স্রেফ খেলার গুটি। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, এখানে খেলোয়াড়রা নিজেরাই জানে না তারা আসলে জিতছে নাকি অন্য কারোর সাজানো চালেই হাঁটছে। এটাই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা। আপাত দৃষ্টিতে গণতান্ত্রিক মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক জটিল, স্ববিরোধী ও রহস্যময় কাঠামো। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, ব্যালট বুলেটের চেয়েও শক্তিশালী। কিন্তু বাংলাদেশের গত 53 বছরের ইতিহাস কি আসলেই সেই সাক্ষ্য দেয়, নাকি এখানে বুলেট আর পেশিশক্তি বারবার ব্যালটের ভাগ্য লিখে দিয়েছে? আজকের এই যাত্রায় আমরা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের প্রতিটি স্তর ব্যবচ্ছেদ করে দেখব। কথা বলবো 1973-এর প্রথম ভোট থেকে শুরু হয়ে আসন্ন 2026-এর সম্ভাব্য নির্বাচন পর্যন্ত। মনে রাখবেন, এটা কেবল ইতিহাসের গতানুগতিক পাঠ নয়, এটা একটা নির্মোহ বিশ্লেষণ, যেখানে আমরা জানার চেষ্টা করব নির্বাচন কি আসলেই আমাদের মুক্তির হাতিয়ার হতে পেরেছে কিনা, নাকি এটি কেবল ক্ষমতাবানদের নিজেদের বৈধতা দেওয়ার একটি আইনি কৌশল মাত্র। জট বাঁধা এই অন্ধকার আর ক্ষমতার হিসাবের মারপ্যাচ পেরিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো কি আদৌ কোনো দিন জনগণমুখী হবে? চলুন তবে শুরু করা যাক। 16 ডিসেম্বর 1971 পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় একটি নতুন দেশ। 30 লক্ষ শহীদের রক্তে লেখা নাম বাংলাদেশ। এটা কেবল একটি ভৌগোলিক সীমানা নয়, একটি জাতির ভাষা, সংস্কৃতি আর আত্মপরিচয় প্রকাশের চূড়ান্ত লড়াইয়ের ফসল। তবে একটি স্বাধীন দেশের জন্ম হওয়া আর সেই দেশের কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করা দুটি সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের প্রথম অগ্নিপরীক্ষা ছিল 1973-এর নির্বাচন। কিন্তু কতটা আশাব্যঞ্জক ছিল সেই নির্বাচন, সেটা বোঝার আগে আমাদের তাকাতে হবে তৎকালীন প্রেক্ষাপটের দিকে। একটি যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য সবচেয়ে বড় কাজ তার আইনি কাঠামো তৈরি করা। আর ঠিক এখানেই বাংলাদেশ এক বিশ্ব রেকর্ড করেছিল। স্বাধীনতার পর মাত্র 10 মাসেরও কম সময়ে রচিত হলো স্বাধীন বাংলাদেশের সংবিধান। পৃথিবীর ইতিহাসে এত অল্প সময়ে শাসনতন্ত্র তৈরির উদাহরণ বিরল। 4টি মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা নিয়ে কাগজে কলমে তৈরি হলো এক নিখুঁত ব্লুপ্রিন্ট। কিন্তু ট্র্যাজেডিটা এখানেই। ময়নাতদন্তের টেবিলে বসলে দেখা যায় একই শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সমাজতন্ত্র আর গণতন্ত্র, এই দুই বিপরীতমুখী আদর্শকে লালন করার এক প্রায় অসম্ভব চ্যালেঞ্জ। একদিকে ছিল ব্যক্তি স্বাধীনতা, অন্যদিকে ছিল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা। ফলে সেই চমৎকার আইনি নথি আর রাজপথের নিষ্ঠুর বাস্তবতার মধ্যে দূরত্বটা এসে দাঁড়ালো আকাশ পাতাল। ঠিক এখান থেকেই শুরু হলো আমাদের রাজনৈতিক শরীরের প্রথম ক্ষত। 1973-এর 7 মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন। দাবার বোর্ডে প্রথম বড় চালটি দেওয়া হলো ঠিক এখানেই। ফলাফল, আওয়ামী লীগ 300টির মধ্যে জয়লাভ করলো 293টিতে। বলেছিলাম নির্বাচনী ব্যবস্থা ও ইতিহাসের পোস্টমর্টেম করতে বসেছি আজ। তাই আজ 98 আসনে এই নিরঙ্কুশ বিজয় নিয়ে এমন কিছু তথ্য আপনাদের জানাবো যা পাল্টে দিতে পারে সব চেনা হিসাব নিকাশ। যুদ্ধবিধ্বস্ত একটি সদ্য স্বাধীন দেশে সর্বসাধারণের মাঝে এক অসম্ভব অপার্থিব উন্মাদনা কাজ করে। রাজনৈতিক পরিভাষায় যাকে বলে লিবারেশন ইউরোপিয়া। এটি বিজয়ের ঠিক পরেই সেই সোনালী মুহূর্ত যখন একটি জাতি সব দুঃখ ভুলে নতুন শুরুর স্বপ্নে বিভোর থাকে। 73-এর নির্বাচনে আওয়ামী লীগের এই ভূমিধস বিজয় কি তবে জনগণের ইউরোপিয়ার প্রভাব, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলের প্রতি এক আবেগপ্রবণ কৃতজ্ঞতা মাত্র, নাকি এটা ছিল একটা সুপরিকল্পিত পোলারাইজড নির্বাচন যেখানে বিরোধী দলের বা মতের কোনো জায়গাই ছিল না? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ অতীতের নানান নথি একটু গভীরভাবে পর্যালোচনা করলেই উঁকি দেয় অপ্রিয় সব সত্য। স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে অনেকে আসনেই বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এমনকি পেশিশক্তির ব্যবহারের ঘটনাও ঘটে। সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল এখানেই রোপণ করা হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রথম বিষাক্ত বীজ, উইনার টেক্স অল মানসিকতা। অর্থাৎ বিজয়ীর হাতেই থাকবে মহাবিশ্বের সব ক্ষমতা আর পরাজিতের জন্য থাকবে কেবল বিনাশ। প্রতিপক্ষকে ন্যূনতম সম্মান বা স্পেস না দেওয়ার এই যে জেদ, এটাই কি পরবর্তী 5 দশকে আমাদের সুস্থ রাজনীতিকে পঙ্গু করে রাখেনি? তবে নির্বাচনের সেই বিজয়ের ঠিক উল্টো পিঠেই ছিল এক নির্মম বাস্তবতা। স্বাধীনতা উত্তর সেই দিনগুলো মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। যুদ্ধবিধ্বস্ত দেশ, অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত আর এক পঙ্গু অর্থনীতি। এই ক্ষতগুলো যখন আরও বড় হতে শুরু করলো, তখনই শুরু হলো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় বিতর্কিত অধ্যায়। 1974 সালে বাংলাদেশ সাক্ষী হয় এক ভয়াবহ দুর্ভিক্ষের, যেখানে প্রায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার গবেষণায় দেখিয়েছিলেন এই দুর্ভিক্ষের পেছনে স্রেফ খাদ্যাভাব নয়, বরং রাষ্ট্রের গণতান্ত্রিক জবাবদিহিতার অভাব এবং অর্থের
তথ্যের সেন্সরশিপই ছিল মূল কারণ। সরকারি কার্যক্রম ও ব্যবস্থাপনায় চরম অসামঞ্জস্যতার ফলে শুরু হয়েছিল রাজনৈতিক বিশৃঙ্খলা। প্রতিনিয়ত গঠিত হচ্ছিল নতুন নতুন দল, চীনপন্থী, মস্কোপন্থী, জাসদ, বামপন্থী শক্তির মাঝেও দেখা যায় নানান ধারা। আর এই পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান এমন একটি সিদ্ধান্ত নিলেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। 1975 সালের 25 জানুয়ারি শেখ মুজিব সিদ্ধান্ত অনুযায়ী সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হলো সংসদীয় ব্যবস্থা, প্রবর্তিত হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এর ফলাফল কি হলো বুঝতে পারছেন? ৪র্থ সংশোধনীর মাধ্যমে সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একটি মাত্র জাতীয় দল বাকশাল গঠন করা হলো। এর ফলে রাষ্ট্র কাঠামোতে 3টি বড় পরিবর্তন আসে। 1. ক্ষমতার এককেন্দ্রীকরণ। সংসদীয় পদ্ধতিতে প্রধানমন্ত্রী সংসদের কাছে দায়বদ্ধ থাকবেন, কিন্তু নতুন ব্যবস্থায় রাষ্ট্রপতিই হবেন রাষ্ট্রের সর্বমেয় ক্ষমতার অধিকারী। 2. গণতন্ত্রের অপমৃত্যু। বহুদলীয় গণতন্ত্রের বদলে একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয়। সরকারি 4টি পত্রিকা বাদে বাকি সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়, যা বাক স্বাধীনতাকে মারাত্মকভাবে সংকুচিত করে। 3. নাগরিক অধিকারের চেয়েও উন্নয়নকে প্রাধান্য দেয়া, যেখানে রাজনৈতিক ও সামাজিক অধিকারের চেয়ে অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়। এই বড় পরিবর্তন আনার পেছনে শেখ মুজিব মূল যুক্তি দেখিয়েছিলেন তৎকালীন চরম বিশৃঙ্খল অবস্থায় দেশ বাঁচাতে ক্ষমতার কেন্দ্রীকরণ ও কঠোর শৃঙ্খলা প্রয়োজন। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডেভেলপমেন্ট ডিক্টেটরশিপ বা উন্নয়নমূলক একনায়কতন্ত্র। এই তত্ত্বের মূল কথা হলো দরিদ্র দেশে গণতন্ত্র একটি বিলাসিতা। দ্রুত উন্নয়নের জন্য বিতর্ক বা আলোচনার চেয়ে বিভিন্ন প্রস্তাবনায় কঠোর বাস্তবায়ন বেশি জরুরি। দক্ষিণ কোরিয়া বা সিঙ্গাপুরের মতো দেশগুলো এই মডেলেই সফল হলেও এর একটি বড় ঝুঁকি আছে। ইতিহাস বলে ক্ষমতা একবার এককেন্দ্রীকরণ হলে তা আর সহজে জনমানুষের কাছে ফিরতে চায় না। ফলে বাকশাল বাংলাদেশের ইতিহাসে এক বিতর্কিত পরীক্ষা হয়েই রইল। কেউ একে দেখছেন রাষ্ট্র রক্ষার বাধ্যবাধকতা হিসেবে, কেউ বা গণতন্ত্র হরণের সূচনা হিসেবেই। তবে এই ব্যবস্থাটি সফল নাকি ব্যর্থ, ইতিহাস সেই রায় দেওয়ার সময় পায়নি। 1975 সালের 15ই আগস্ট ভোর 5:30 ধানমন্ডির 32 নম্বর একদল সেনা শেখ মুজিব আর তার পরিবারকে হত্যা করে। ফলে যুদ্ধোত্তর দেশের রাজনীতির জল আরও ঘোলাটে হয়ে যায়। 73-এর প্রথম নির্বাচনের পর গণতন্ত্র কতখানি ঠিক জনগণের হলো, সেই প্রশ্নের উত্তর দর্শক নিজেই বুঝে নেবেন। আমরা এবার ফিরে তাকাই দেশের দ্বিতীয় নির্বাচনের দিকে। শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর বাংলাদেশ বেশ কয়েকটি রক্তক্ষয়ী সেনা অভ্যুত্থানের সাক্ষী হলো। সেই অস্থিরতার পরিক্রমায় ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জেনারেল জিয়াউর রহমান। 41 বছর বয়সে ক্ষমতার মসনদে বসলেন তিনি। 1977 সাল নাগাদ জিয়া পূর্ণ নিয়ন্ত্রণ নিলেন ঠিকই, কিন্তু তিনি এক প্রকট সমস্যার মুখোমুখি হলেন, লেজিটিমেসি ক্রাইসিস বা বৈধতার সংকট। সহজভাবে বললে, আপনি যদি কোনো দেশের শাসক হতে চান তবে কেবল বন্দুকের নলে যথেষ্ট নয়, আপনার প্রয়োজন রাজনৈতিক এবং আইনি বৈধতা। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতা এসেছিলেন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে, যা ঐতিহাসিকভাবেই প্রশ্নবিদ্ধ। তাই এই ক্ষমতাকে আইনি রূপ দিতে এবং বিশ্ববাসীকে দেখাতে তিনি বেছে নিলেন নির্বাচনের পথ। 1977 সালের 30 মে আয়োজিত হলো এক গণভোট। এই ভোটে কোনো প্রার্থী নয় এবং ছিল এক বাক্যের একটি প্রশ্ন: আপনি কি রাষ্ট্রপতি হিসেবে জেনারেল জিয়াউর রহমানকে সমর্থন করেন? এই গণভোটের ফলাফল যা এলো তা ছিল অবিশ্বাস্য। 99.39% ভোটারই নাকি হ্যাঁ ভোট দিয়েছেন। যে কোনো সচেতন মানুষই বুঝতে বাকি রইল না এটি ইঞ্জিনিয়ার্ড ইলেকশন ব্যতীত আর কিছু হতে পারে, আবার নাও হতে পারে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক নেতারাও সাধারণত 60 থেকে 70% বেশি ভোট পান না। সেখানে 99% ভোট পাওয়া কেবল গাণিতিকভাবে নয়, রাজনৈতিকভাবেও একটি বড় প্রহসন হতেও পারে। সবাই জানে এই ফলাফল কৃত্রিম হতেও পারে, তবুও শাসকেরা এই খেলাটি খেলেন। রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় নির্বাচনী স্বৈরাচার। কিন্তু শাসকরা কেন এমন সাধারণ নির্বাচন আয়োজন করেন তা আমরা কেউই জানি না। ফলাফল আগে থেকে নির্ধারিত এমন নির্বাচন আয়োজনের পেছনে মূলত 3টি বড় উদ্দেশ্য থাকে: আন্তর্জাতিক বৈধতা, বিশ্ব মডেল এবং দাতা দেশগুলো দেখানো যে আমি কোনো জবরদখলদারি নই, জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় এসেছি; অভ্যন্তরীণ বৈধতা, দেশের ভেতরে সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক জয় নিশ্চিত করা এবং বিরোধীদের মনোবল ভেঙে দেয়া; এলিট ঐক্যমত্য, নিজের দলের ভেতর এবং প্রশাসনের উচ্চ পর্যায়ে এটি প্রমাণ করা যে আমি একমাত্র অনিবার্য নেতা। জিয়াউর রহমান এই নির্বাচনটি খুব ভালোভাবেই সম্পন্ন করেছিলেন। তাই এই রেফারেন্ডামের পর তিনি 1979 সালে বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় সংশোধনীয় নির্বাচন দিলেন এবং ধীরে ধীরে সামরিক শাসন থেকে বেসামরিক শাসনের দিকে হাঁটা শুরু করলেন। 1979 সালের সাধারণ প্রেসিডেন্ট নির্বাচন। 1981 সালে জিয়ার হত্যা হয়। আবার অস্থিরতা। 1982 সালে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করলেন।
এরশাদও একই পথ অনুসরণ করলেন, কিন্তু তার ক্ষেত্রে চ্যালেঞ্জ ছিল আরও বেশি, কারণ জনগণ ততদিনে এই খেলা বুঝে ফেলেছে। 1986 সালের নির্বাচন এবার একটা মজার ঘটনা ঘটল। আওয়ামী লীগ অংশ নিল, বিএনপি বয়কট করলো। প্রশ্ন হলো আওয়ামী লীগ কেন অংশ নিল? বিএনপির স্টেটমেন্ট অনুযায়ী আওয়ামী লীগ স্বৈরাচারের সাথে সহযোগিতা করেছিল। 1990 সালের শেষ দিকে বাংলাদেশের রাস্তায় লাখো মানুষ, ছাত্র, শিক্ষক, শ্রমিক, মধ্যবিত্ত, বুদ্ধিজীবী, এমনকি ব্যবসায়ীরাও। একটাই স্লোগান, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এরশাদের পতন হলো, কিন্তু এখানে একটা গভীর সত্য লুকিয়ে আছে। গণ অভ্যুত্থান সরকার পাল্টায়, কিন্তু সিস্টেম পাল্টায় না। 1990-এ যে প্রশাসনিক কাঠামো ছিল, যে পুলিশ ছিল, যে আমলাতন্ত্র ছিল, সব ঠিক থেকেই গেল, শুধু উপরে যে রাজনৈতিক নেতৃত্ব সেটা বদলালো। এটাই পরবর্তী দশকগুলোর সমস্যার বীজ। 1991 সাল এরশাদ পতনের পর প্রথম নির্বাচন, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে। ফলাফল, খালেদা জিয়া জিতলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তুলনামূলক সুষ্ঠু নির্বাচন, বিএনপি ক্ষমতায় এলো, সব ঠিকঠাকই মনে হচ্ছিল, কিন্তু 1996 সালে আবার সংকট। বিএনপি তাদের মেয়াদ শেষে নির্বাচন ডাকলো, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, নিজেদের সরকারের অধীনেই। আওয়ামী লীগ সহ সকল বিরোধী দলগুলো বলল তারা এই নির্বাচনে অংশ নিবে না। অনেক কাহিনীর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। 2001 সালে আবার বিএনপি জোট সরকার গঠন করে। সময়কালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সংবিধানে। এটি ছিল বাংলাদেশের গণতন্ত্রের স্বর্ণযুগ। ক্ষমতা শান্তিপূর্ণ হস্তান্তর হচ্ছিল। 2008 সালের 29 ডিসেম্বর এক ঐতিহাসিক নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। 3টি নির্বাচন, 3টি ভিন্ন ফলাফল। ক্ষমতার হস্তান্তর শান্তিপূর্ণভাবে হলো, মনে হচ্ছিল বাংলাদেশ একটা সমাধান খুঁজে পেয়েছে। কিন্তু 2011 সালের 10 মে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটা ঐতিহাসিক রায় দিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক। যুক্তি দেওয়া হলো সংবিধানের মূল কাঠামোতে এটি ছিলই না। আইনগতভাবে এই যুক্তি শক্তিশালী, কারণ সংবিধান একটি দলিল, আর সেই দলিলে যা নেই তা আইনগত বেআইনি। কিন্তু এখানেই শুরু হলো একটা গভীর দার্শনিক দ্বন্দ্ব। আইন তো আইনই, সংবিধানে যা লেখা আছে তাই মানতে হবে। আইনের বাইরে গিয়ে কিছু করা যাবে না, যতই সেটা কার্যকর হোক। পলিটিক্যাল প্র্যাগম্যাটিজম বলে আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। যদি কোনো ব্যবস্থা কাজ করে, শান্তি আনে, তাহলে সেটা রাখা উচিত। সুপ্রিম কোর্ট লিগাল ফর্মালিজমের পক্ষে দাঁড়ালো। 2011 সালের জুন মাসে 15th সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো। ফলাফল, 2014 সাল নির্বাচন এলো। বিএনপি দাবি করলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। সরকার বলল সংবিধান অনুযায়ী সেটা আর সম্ভব নয়। বিএনপি বয়কট করলো। 153টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। নির্বাচনের আগেই 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। এটা একটা প্রহসন, একটা হাস্যকর পরিস্থিতি, একটা ট্র্যাজেডি। আইন জিতলো, কিন্তু গণতন্ত্র হারলো। 10 বছর পরে 2024 সালের 7 জানুয়ারি আবার একই ঘটনা। বিএনপি এবং অন্যান্য বিরোধী দল বয়কট করলো। তারা দাবি করলো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার বলল সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন করছি, অংশ নিতে না চাইলে সেটা আপনাদের সিদ্ধান্ত। সেই হিসাবে নির্বাচন হলো একতরফা। ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন। আওয়ামী লীগ জিতলো, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রশ্ন তুললেন এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে। কিন্তু তারপরই কোটা সংস্কার আন্দোলন শুরু হলো, ছাত্রদের একটা ন্যায্য দাবি নিয়ে। সরকার চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সংস্কার করতে হবে। কিন্তু যখন সরকার দমনপীড়ন শুরু করলো, পুলিশ গুলি চালালো, ছাত্র মারা গেল, তখন এটা রূপান্তরিত হলো একটা বিশাল গণ আন্দোলনে। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়লেন। 15 বছরের শাসনের পরিসমাপ্তি। গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার, নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস। আসছে ফেব্রুয়ারিতে আবার নির্বাচন হবে। স্বাভাবিকভাবেই সবাই উত্তেজিত। এক স্বৈরাচারের পর হয়তো এবার আমরা একটু সুষ্ঠু নির্বাচন পাবো, কিন্তু এটা জনগণের আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারবে? প্রশ্ন সেখানেই।